আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক। দীর্ঘদিন পর খোঁজ মিলেছে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের। গত রাতে পরিবারের কাছে তিনি ফিরে এসেছেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর ছেলে। মিথ্যাচার না ভাই, উনি কি মিথ্যাচার করলো কি সত্যাচার করলো দরকার নাই। আমি 90 সালের যে বিপ্লব, আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টের। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল। কারণ অকারণে অনুযায়ী। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশের যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থান্বেষী কত যে লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কি ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি। আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেনের ডাঞ্জেন মানে কি বলে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবারে শেষ এটা বলবেন। সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তায় যে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। আসসালামু আলাইকুম। আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল। ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদিহির মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে। সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা থাকা দরকার আছে। তার ভূমিকা হলো এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে, আর আমাদের কাছে দিবে। ওই রাস্তা নিয়ে ফেলাই দিবে, চোখ বেঁধে, এটা হবে না। এইসব গল্প বন্ধ, 6-9 হবে না। এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, অনেক সেনাবাহিনী অফিসার আছে, এর সবাই সেনাবাহিনী সদস্য, এদেশের সন্তান। কিছু অল্প কয়েকজন ডিজিএফআই সদস্যের জন্য আমরা হইতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না। ঠিক আছে, বাট আপনি আমাকে ছাড়তে হবে, আপনি আমাকে সামাজিকতা সুযোগ দিতে হবে, আপনি আমাকে এক্সারসাইজের সুযোগ দিতে হবে, আপনি আমাকে খাবার দাবার স্বাধীনতা দিতে হবে। কিন্তু একটা আয়না গড়ে 8টা বছর, একটা বছর 365 দিন, 365 8 দিয়া পূরণ দেন, কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো। এই রুমের ভিতরেই
থাকা, এই রুমের ভিতরে খাওয়া, এই রুমের ভিতরে ঘুমানো, এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত, তাও একবার কি দুইবার, এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সব সময় মিউজিক বাজায় রাখতো, সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে। এভাবে 8টা বছর এরা বেঁচে আছে কিভাবে ভাই? মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সামরিক কুতে ক্ষমতাচ্যুত হলো, তখন এই যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, এখনো প্রেসিডেন্ট তিনি এই মোহাম্মদ মুরসিকে জেলখানা রাখলেন, এরকম ভাবে জেলখানা রাখলেন। মোহাম্মদ মুরসি কিন্তু টিকে নাই, 6 বছর পরেই মারা গেছে। কারণ এভাবে মানুষ বাঁচতে পারে না তো। আমি আজকে চেহারা দেখলাম এই যে এই বেস্টার আরমানের, আমান আজমির ছবি কেউ তোলে নাই, রিসেন্ট ছবি আমি দেখি নাই। বেস্টার আরমান একদম শুকাইয়া মানে চুপচাপ করে আলাবালো হয়ে গেছে, একদম কেমন তাকিয়ে থাকে। মানে একটা মহিলা, এই হাসিনা কত নিষ্ঠুর হতে পারে আমাকে একটু বলেন তো, কত নিষ্ঠুর হলে সে জানে যে আমি এই লোকগুলোকে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি করে রেখেছি। আমার একটু খারাপ লাগে না? তার একটুও খারাপ লাগে না? একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে? আজকে হাসিনাই যে এদেরকে আটকে রেখেছে এতে কোনো সন্দেহ নাই। আজকে কত মানবাধিকার সংস্থা, কত কিছু হলো এই এদেরকে মুক্ত করার জন্য, কিন্তু হাসিনা তারপরেও এদেরকে মুক্ত করেনি। হাসিনা ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলে সেই ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা আপা যখন শেখ হাসিনার কাছে যায়, শেখ হাসিনা তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে সেম ডায়লগ, তাহমিনা স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি বোঝে, কিন্তু সে নিজেই এই ইলিয়াস আলীকে গুম করে ওই যে বর্তমান মেজর জেনারেল জিয়াউল হাসান, ওকে কিন্তু ছাড়া যাবে না, ওকে কিন্তু ধরতে হবে, আমি বলে দিলাম। ওকে দিয়ে গুম করে তারপর ওকে দিয়ে সাইজ করে ফেলে, কিন্তু আবার কান্নাকাটি করে তার বউয়ের কাছে। এরকম একটা ভয়ঙ্কর মহিলা পৃথিবীর ইতিহাসে তার বিকল্প আছে? শেখ হাসিনার আসলে বিকল্প নাই, কারণ একজন মেয়ে মানুষ আপনি এরকম ভয়ঙ্কর কখনোই পৃথিবীতে পাবেন না। আজকে এই আয়নাগরের বন্দি আরো কয়েকজন বন্দি এসেছে, শুধু এই দুজনের আরো কয়েকজন এসেছে কিন্তু। এখানে লিখেছে যে বাংলাদেশ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের আয়নাঘরে প্রচুর লোক আটকে আছে বলে জানিয়েছে সেখান থেকে ছাড়া পাওয়া ভুক্তভোগীরা। আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তি দাবিও করেছেন তারা। একই সঙ্গে এসব ঘটনায় ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।